যারা যারা ছিলেন বলে প্রমাণিত হবে তাদের সকলের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের সাজা হওয়ার সম্ভাবনা আছে। আইনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই, বিপদ খুব কাছাকাছি। তিনি পায়ে বা হাতে বা মাথায় ব্যান্ডেজ মারার কোনো সুযোগ পাচ্ছেন না, তো সেই সুযোগটা তিনি করে নিতে চাইছেন যে কোথায় ব্যান্ডেজ যদি বাঁধতে পারেন তাহলে ওই ভিকটিম কার্ড খেলে ভোট পাওয়া যেতে পারে। রাজ্য পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব? এই হাসপাতালে এই বইটাও ভালো বিক্রি হচ্ছে, যে আমি যখন হাসপাতালে ছিলাম সেখানকার অভিজ্ঞতা নিয়ে লেখা। এই বইটা আপনারা জানেন যে কলকাতার কোনো প্রকাশক প্রকাশ করতে সাহস করেনি, দিল্লি থেকে বের হয়েছিল। কলকাতার কোনো পুস্তক বিক্রেতা এই বইটা বিক্রি করতেও সাহস করে না। এই গতবার বইমেলা কিছু এনেছিলাম, দুদিনে শেষ হয়ে গেছিলো। এবার কিছু এনেছি, যে কদিন থাকবে সে কদিন দিতে পারবো। তো এই বইটা খুব বিক্রি হচ্ছে, খুব অল্প দাম, কিন্তু নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী। আজকে আমরা উপস্থিত হয়েছি 273 নম্বর স্টলে এবং এই স্টলে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম। তারই আজকে সমস্ত বই কিন্তু এখানে রয়েছে। আর এবছরও কিন্তু এক গুচ্ছ নতুন বই তার প্রকাশিত হয়েছে। আমরা জিজ্ঞাসা করে নেব একটু যে স্যার আপনার এবারে যে যে বইগুলো প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং কোনটা বলে আপনার মনে হচ্ছে? না, লোককে পাঠক পাঠিকারা যে বইটা সব থেকে বেশি কিনছে নতুন বইয়ের মধ্যে, সেটা এটা রাজ্য পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। তারপরে এই যে এটা উপন্যাস গোপন চুম্বন, এটা বিক্রি হচ্ছে, কিন্তু এই যে কৃতজ্ঞ তোমাকে, এটাও উপন্যাস, চিঠির আকারে লেখা উপন্যাস। আর এ বইটা গতবারই বইমেলা শেষের দিকে প্রকাশিত হয়েছিল, সব লোক পায়নি। এই হাসপাতালে এই বইটাও ভালো বিক্রি হচ্ছে, যে আমি যখন হাসপাতালে ছিলাম সেখানকার অভিজ্ঞতা নিয়ে লেখা। আর সব থেকে বেশি যে বইটা বিক্রি হচ্ছে সেটা এবছরের বই না, সেটা হচ্ছে এইটা। এই বইটা আপনারা জানেন যে কলকাতার কোনো প্রকাশক প্রকাশ করতে সাহস করেনি, দিল্লি থেকে বের হয়েছিল। কলকাতার কোনো পুস্তক বিক্রেতা এই বইটা বিক্রি করতেও সাহস করে না। এই গতবার বইমেলা কিছু এনেছিলাম, দুদিনে শেষ হয়ে গেছিলো। এবার কিছু এনেছি, যে কদিন থাকবে সে কদিন দিতে পারবো। তো এই বইটা খুব বিক্রি হচ্ছে। আর একটা বই যেটা প্রথমবার বেরোনোর বইমেলার 12 দিনে 1400 কপি বিক্রি হয়েছিল, খুব অল্প দাম, কিন্তু নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী। আর এরপরে যে বইগুলো বেশি বিক্রি হচ্ছে তার মধ্যে একটা ওই যে আপনার সামনে আছে ট্যালেন্ট। সে ট্যালেন্ট বইটা বিক্রি হচ্ছে এই জন্যে দুটো কারণে। মানে ট্যালেন্ট বইটা শুরু হয়েছে ট্রিপল মার্ডার দিয়ে। ট্রিপল মার্ডার কেন? একজন অধ্যাপক একটা বই লিখেছিলেন, তিনি প্রকাশ করার জন্য প্রকাশকদের দিয়েছিলেন, তারা উপযুক্ত মনে করেনি, তো তিনি বাড়িতে পাণ্ডুলিপিটা রেখে দিয়েছিলেন। তো সে রাজ্যের একজন মন্ত্রীর বই ছাপার ইচ্ছে হয়, তো তিনি দালাল লাগিয়ে এই পাণ্ডুলিপিটা কোনো রকমের সংগ্রহ করেন টাকার বিনিময়ে। এই বইটা যখন ছাপা হয় তখন অধ্যাপক দেখেন যে যে পাবলিশার কাছে পাঠিয়েছিলাম উপযুক্ত মনে করেন তিনি ছেপেছেন, এবং তারপর 2-3টে পুরস্কার পেয়ে গেছে সে বইটা। তো এইটা তার মানসিক অবস্থা তো খারাপ হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তারের কাছে যান। ডাক্তার ব্যাপারটা জানতে পেরে গোপন রাখতে না পারে একজন সাংবাদিককে বলেন। সাংবাদিক একটা কপি লেখেন খবরের জন্য, খবরের কাগজের সম্পাদক খবরটা ছাপেন না, কিন্তু খবরটা মন্ত্রীকে দিয়ে দেন। আর সেই দিনই এই অধ্যাপক, ডাক্তার এবং যে সাংবাদিক কপি লিখেছিলেন 3জন একসঙ্গে মার্ডার হন। তো এইটা পরবর্তীকালে যে দালাল সংগ্রহ করেছিল তিনিও মার্ডার হন। তো এইটার জন্য একটা আকর্ষণ ছিল। আর একটা আকর্ষণ ট্যালেন্টে ছিল যে এই যে পুরস্কার কী করে পায় দেখাতে গিয়ে, রবীন্দ্রনাথ কী করে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেইটা নিয়ে এখানে একটা চ্যাপ্টার আছে, যেখানে আমি দেখিয়েছি যে রবীন্দ্রনাথের লেখা মান ভালো, কিন্তু সেই মান ভালো হওয়ার জন্য শুধু নোবেল পুরস্কার পাননি, তিনি ইউরোপে আমেরিকায় গিয়ে 1.5 বছর ক্ল্যাম্প করেছিলেন, কমিটিতে যারা থাকেন সুপারিশপত্র নিয়ে তাদের সঙ্গে দেখা করেছিলেন, ওখানকার বই ছেপে বিতরণ করেছিলেন, ওখানে সাংবাদিকদের কাছে গিয়ে সেই বইয়ের উপর ভালো রিভিউ করার চেষ্টা করে বের করেছিলেন। অর্থাৎ যে অ্যাগ্রেসিভ মার্কেটিং এবং যার টাকা পয়সা খরচ,
এইসবটা না হলে নোবেল পুরস্কার তিনি পেতেন না। তো এই ব্যাপারটার জন্য যারা রবীন্দ্রনাথের অন্ধভক্ত আছেন তাদের অনেকেই আপত্তি করেন, এই নিয়ে বিতণ্ডা হয়েছিল, যার জন্য ট্যালেন্ট বইটা এখন এবারও খুব ভালো বিক্রি হচ্ছে। স্যার, যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে কটা বই মানে অত্যন্ত বেশি বিক্রি হচ্ছে, বেস্ট সেলার বলা যায়, সেগুলো সবকটাই যেন রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপটের ওপরে। এর কি বিশেষ কোনো কারণ আছে, মানে মানুষের কি টেস্টটা এখন অনেক বেশি রাজনীতি কেন্দ্রিক হয়ে পড়েছে মনে হচ্ছে? আপনি যে কথা বলছেন যে এই বইটা, তো তারপরে আনমাস্কিং মমতা ব্যানার্জি, শেষের শুরু, এই সব বইগুলোই একটা পরিবর্তন যারা চাইছে তারা স্বাভাবিকভাবে বেশি বেশি করে কিনছে। যেমন এবারের একটা বইয়ের টাইটেলই হচ্ছে রাজ্য পরিবর্তন, কেন দরকার এবং কিভাবে সম্ভব। তো স্বাভাবিক এই বইটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে। স্যার, আমরা জানতাম যে বৃহস্পতিবার রাহুল নবীন, ইডির যিনি ডিরেক্টর, তিনি কলকাতায় আসছেন এবং সেখানে থেকে তিনি আজ শনিবার দিন মানে আজকে তিনি চলে যাবেন, ফেরত চলে যাবেন দিল্লিতে। কিন্তু এই কদিনে তিনি বসে একাধিক মিটিং কমপ্লিট করেছেন এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো যে আইপ্যাক এবং কয়লা কেলেঙ্কারি তদন্তে একসঙ্গে দিল্লির এবং কলকাতার ইডি অফিসারদেরকে একত্র করে একটা দল গঠন করে তিনি তদন্ত করবার কথা জানিয়েছেন। তাহলে কি এবার বড় কিছু ঘটতে চলেছে? অনেক দিন আগে ঘটা দরকার ছিল। তো আমি বলবো যে ওই যে একটা কথা আছে না, বেটার লেট দেন নেভার। তো আগে যেটা ঘটা দরকার ছিল এখনও যদি ঘটে তো বেটার লেট দেন নেভার হবে। আরেকটা বিষয় আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে ওই দিনকে মানে যখন এই বৈঠক চলছিল তিনি তখন খুঁটিয়ে খুঁটিয়ে ওই আইপ্যাকের যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেদিনকে কি ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন এবং কোন কোন পুলিশ কর্তা ছিলেন, কারা ছিলেন, সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে তিনি জানতে চেয়েছিলেন। এর পিছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? কারণ মমতা ব্যানার্জি পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে গিয়ে যেটা করেছেন তাতে যে মামলা হবে সেটাতে ডাকাতি সেকশন আসবে, সরকারি অফিসারদের কাজে বাধাদানের সেকশন আসবে, প্রমাণ লোপাটের সেকশন আসবে, সরকারি অফিসারদের ভীতি প্রদর্শনের সেকশন আসবে। তো ওই ডাকাতির সেকশনে যখন মামলা হবে মমতা ব্যানার্জির একার বিরুদ্ধে তো হবে না, ডিজির বিরুদ্ধে হবে, সিপির বিরুদ্ধে হবে, ডিসির বিরুদ্ধে হবে, আর যে পুলিশ অফিসাররা ছিলেন তাদের বিরুদ্ধে হবে। অতএব কে কে ছিলেন সেটা এই জন্য গুরুত্বপূর্ণ। যারা যারা ছিলেন বলে প্রমাণিত হবে তাদের সকলের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের সাজা হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে ইডির কর্তা তিনি লিগ্যাল টিমের সঙ্গে বসেছেন, তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। তাহলে কি এবারে একটা নতুন কোনো বড় গুটি সাজানো হচ্ছে যাতে মানে ভোটের আগে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দল বেশ একটা বিপাকে পড়তে পারে? মুখ্যমন্ত্রীর পুরো দলের কি হবে সেটা একটু পরের আলোচনা, কিন্তু যে ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন, অপরাধ করেছেন, সেইটার যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, ডিসি এবং অন্যান্য পুলিশ অফিসার যারা অপরাধটা করেছেন তাদের কিন্তু বিপদ খুব তাড়াতাড়ি ঘটতে পারে। অফিসারদের আত্মবিশ্বাস বাড়াতে কি মানে সক্ষম হলেন ইডির ডিরেক্টর, আপনার কি মনে হয়? কারণ ইডির কি সত্যি ক্ষমতা আছে? আজকে মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন তার বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার মতো ক্ষমতা কি ইডির আছে? দেখুন, আইন সকলের উপরে এবং আমাদের দেশের আইনে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের যখন পদে আছেন তখন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা যায় না, চালানো যায় না। তো মুখ্যমন্ত্রীর এমনকি প্রধানমন্ত্রীর এ ব্যাপারে কোনো ইমিউনিটি নাই। তো অতএব আইনের ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই। এখন ইডির যারা অফিসার আছেন তাদের মেরুদণ্ড যদি সোজা থাকে, তারা যদি আইনমতো ঠিকভাবে অগ্রসর হন, তাহলে মমতা ব্যানার্জির এবং তার সঙ্গে যারা এই আইন ভঙ্গের কাজে ছিলেন তাদের বিপদ খুব কাছাকাছি। আর দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন পুলিশ একেবারে তার ঢাল হয়ে থাকছে। তো এখন এই যে পুলিশের অভেদ্য বর্ম, সেটাকে কি ভাঙতে সক্ষম হবে ইডি? আপনার মনে হয় সেটা সম্ভব ইডির পক্ষে? দেখুন, একবার আইন তারা ভেঙেছেন, এরপরে পুলিশের লোকেরা হোক আর
সিভিল প্রশাসনের লোকেরাই হন, তারা যদি আইন ভাঙেন, তার মূল্য দিতে তারা যদি তৈরি থাকেন তাহলে ঠিক আছে। আর না হলে পুলিশের লোকেরা যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আইনসঙ্গত কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাতে যদি বাধা দেন, তাহলে তো তাদের বিরুদ্ধে আবার মামলা হবে। আগামী 3 তারিখ কি কোনো বড় ঘটনা ঘটতে চলেছে? মানে পুরো শক্তি নিয়ে যদি ইডি ঝাঁপায়, তাহলে আগামী 3 তারিখ কি মুখ্যমন্ত্রীর জন্য খুব খারাপ খবর কিছু আছে? না, 3 তারিখ তো সুপ্রিম কোর্টে শুনানি হবে, এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, মুখ্যমন্ত্রী পদাধিকারী মমতা ব্যানার্জি যেটা করেছেন, সুপ্রিম কোর্ট এটাকে অবহেলা এই জন্য করতে পারে না যে তাহলে তো যে কোনো মুখ্যমন্ত্রী তাদের যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, তাদেরকে মারধর করে সরিয়ে দেবে, তাদের কাজ বন্ধ করে দেবে। অতএব দেশের যে আইনগত কাঠামো সেটা ভেঙে যাবে। অতএব সুপ্রিম কোর্টের পক্ষে তদন্তের আদেশ দিতেই হবে বলে আমার ধারণা। আর যদি তদন্তের আদেশ দেন এবং তদন্ত হয়, তাহলে এটা প্রমাণ করার জন্য খুব বেশি কষ্ট পেতে হবে না। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আমি এই ফাইল নিয়ে এসেছি, আমি এই মোবাইল ফোন নিয়ে এসেছি, আমি হার্ড ডিস্ক নিয়ে এসেছি। এবং পুলিশের লোকেরা যে জিনিসগুলো নিয়ে এসে গাড়িতে লোড করছিলেন, সেগুলো তিনি গোপন করতে পারবেন না। অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা হবেই এবং প্রমাণ করতে অসুবিধা হবে না। একদিকে ইডি তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখন তদন্তে ঝাঁপাচ্ছেই, অন্যদিকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্যের জন্য ইস্টার্ন কমান্ডের যে সেনাবাহিনী তারাও কিন্তু যথেষ্ট রুষ্ট, এবং সেনা প্রধানরা কয়েকজন কিন্তু তারা রাজভবনে গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, তাকে ডেপুটেশন জমা দিয়েছেন, এবং রাজভবনে রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি সম্পর্কে পর্যালোচনা করবেন, তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এখন মানে বিষয়টা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় নাকি নিযুক্ত রয়েছেন সেনাবাহিনীর লোকজন, এমন একটা ভয়ঙ্কর কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই বিষয়ে কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলতে পারেন, এবং ওনার বিরুদ্ধে যেহেতু ঠিক সময় ব্যবস্থা নেওয়া হয়নি, সেই জন্য তিনি মনে করছেন যে তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবেন না। বলছেন যাতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ওনার ভিকটিম কার্ড খেলতে সুবিধা হয়। গত বিধানসভা নির্বাচনে দেখেছেন যে পায়ে ব্যান্ডেজ বেঁধে তুমি ভোট করেছেন, তো তিনি পায়ে বা হাতে বা মাথায় ব্যান্ডেজ মারার কোনো সুযোগ পাচ্ছেন না। তো সেই সুযোগটা তিনি করে নিতে চাইছেন যে কোথায় ব্যান্ডেজ যদি বাঁধতে পারেন, তাহলে ওই ভিকটিম কার্ড খেলে ভোট পাওয়া যেতে পারে। তো কিন্তু আমাদের সেনাবাহিনীর লোকেরা, তারা দেশকে রক্ষা করেন, এবং তাদেরকে রাজনীতিতে টেনে আনা এটা খুবই জঘন্য অপরাধ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এটা করছেন তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ইলেকশন কমিশন আমাদেরকে বলেছিল, মানে আমরা জানতে পেরেছিলাম যে সারা ভারতের মধ্যে একমাত্র রাজ্য হলো পশ্চিমবঙ্গ যারা এসআইআর নিয়ে এত সমস্যা তৈরি করছে বা এসআইআরকে মান্যতা দিতে চাইছে না, এবং সেইখানে সেই এসআইআর নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর যে কত আপত্তি ছিল সেটা দেখেই এসছি। সেইখানে এসআইআর নিয়ে 26খানা কবিতা লিখে কবিতার বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা বইমেলাতেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মুখ্যমন্ত্রী তো বেআইনি কথা বলতে, মিথ্যে কথা বলতে, বেঠিক কথা বলতে সবসময়ই তিনি পারদর্শী। অতএব এসআইআর যখন শুরু হচ্ছে তখনই তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের ক্ষমতা নাই। তার আগে যেমন নির্বাচন কমিশন ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, রাজ্য সরকার এখনও করেনি। এই যে নির্বাচন কমিশন ফরাক্কার এমএলএর বিরুদ্ধে এফআইআর করতে বলেছে, এখনও করা হয়েছে বলে আমার জানা নেই। অতএব প্রথম থেকে এ রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী পদে যিনি আছেন তার নেতৃত্বে এসআইআরের বিরোধিতা করছেন। কারণ মরা মানুষের নাম যেগুলো আছে তারা যদি ভোট দিতে না আসে, অস্তিত্বহীন মানুষের নাম যেগুলো আছে তারা যদি ভোট দিতে না আসে, বা নাগরিকত্বহীন লোকের নাম যারা আছে তারা যদি ভোট দিতে না পারে, বা একই লোকের একাধিক জায়গায় নাম আছে তারা যদি ভোট দিতে না পারে, তাহলে শাসক দলের নেতাদের মমতা ব্যানার্জি সমেত অসুবিধা। আপনারা জানেন যে ভবানীপুরে যে কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি জিতেছেন নন্দীগ্রামে হারার পর, সেখানে কত হাজার নাম বাদ গিয়েছে, এবং যেখানে তিনি ভোট দেন সেই বুথে 150-র বেশি মরা মানুষের নাম বাদ গিয়েছে, অস্তিত্বহীন লোকের নাম
বাদ গিয়েছে, তো স্বাভাবিকভাবে তাদের আপত্তি থাকা স্বাভাবিক। এখনো যে ফর্ম 7 জমা দিতে বাধা দিচ্ছেন, কারণ এই জমা দিলেই তো আরও অনেকের নাম বাদ যাবে, সেই জন্য প্রক্রিয়াটা তারা করতে দিতে চাইছেন না। নির্বাচন কমিশন কিভাবে এটা করবেন সেটা তাদেরকে ভাবতে হবে, এবং তারা যদি এই ভোটার তালিকা থেকে ভূতদের না তাড়াতে পারেন, তাহলে ওই মরা মানুষরা কবর থেকে উঠে শ্মশানঘাট থেকে এসে ভোট দেবেন, সেটাকে সঠিক ভোট বলা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পারিষদরা রয়েছেন বা মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন বা তার যারা অনুগামীরা রয়েছেন তারাও বলেন, এবং মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন যে তিনি 7 বারের সাংসদ এবং 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তারপরেও তিনি 1 টাকাও মাইনে নেন না সরকারের কাছ থেকে। এই জন্যই কি তিনি সকলের থেকে আলাদা? দেখুন, আমি যদি কাজ করি তার জন্য বেতন নেব, নাহলে আমি খাবো কি করে? এখন তিনি বেতন নেন না, এর আগে বলেছিলেন যে আমি ছবি এঁকে দল চালাই। ছবি কেনেন কারা? সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা। সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু জেলে চলে গিয়েছে, এখন 2 কোটি টাকা আর কোনো ছবি বিক্রি হচ্ছে? তেমনি এরকম কিছু পেটুয়া প্রকাশক আছেন যারা তার বই ছাপেন, তিনি লিখুন বা তার নাম করে লেখা হোক, সেই বইগুলোতে তাকে রয়্যালটি দেন। এখন ওই ছবি যেমন 2 কোটি টাকা বিক্রি হওয়াটা আসলে দাম নয়, ঘুষ। তো যারা রয়্যালটি দেন তারাও তাকে ঘুষ দেন। এইটা যদি তিনি না বোঝেন, তিনি যদি বেতন বাদ দিয়ে ঘুষের টাকায় সংসার চালাতে চান, সেটা তার পছন্দ, কিন্তু তাতে লোক তাকে অসৎ লোকই বলবে, সৎ লোক বলবে না।